কলকাতা, সিটি অফ জয়, ভালোবাসার শহর, স্বপ্ন পূরণের শহর, নতুনকে আপন করে নেওয়ার শহর, আর পুরাতনকে আগলে রাখার শহর। আশ্চর্য এক জনপদ। সেই কোন কালে সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা, এই তিনটি গ্রাম নিয়ে গড়ে ওঠা কলকাতা আজও বিদ্যমান, গর্ভের সাথে, মাথা উঁচু করে। নবাবী শাসন থেকে ব্রিটিশ সাম্রাজ্য, তারপর স্বাধীন ভারতবর্ষ, এমন সজীব উপভোগ্য ইতিহাস অন্য কোনো শহরে আছে কিনা সন্দেহ। সমাজ, অর্থনীতি, রাজনীতি, চিত্রকলা, শিল্পকলা সব দিক দিয়ে লাভ করেছে নিজস্ব উৎকর্ষ। আশ্চর্য বিস্তৃতি, যেন একটা কলকাতার মধ্যে অনেকগুলো কলকাতা। আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতার ইতিহাস। আরও বিস্তারিত বলতে হলে কলকাতা নামক দেহের 5টি অংশের ইতিহাস। তুলনা করব তাদের পুরাতনের সাথে নতুনের, তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তবে ইন্ট্রো বাদ দিয়ে ইতিহাস চর্চার চ্যানেলে, যেখানে চর্চা হয় সব ধরনের ইতিহাস গল্প। ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা এসেছেন অথচ এই স্থানটি ঘুরে আসেননি, এমনটা বিশ্বাস করা সত্যিই খুব মুশকিল। হুগলি নদীর তীরে অবস্থিত এ লার্জ মার্বেল বিল্ডিং, ঐতিহ্য বহনকারী, সঙ্গে হাজারো ইতিহাসের সাক্ষী। কুইন ভিক্টোরিয়া, যিনি 1876 থেকে 1901 পর্যন্ত ভারতবর্ষে রাজত্ব করে গেছেন, তার এই গৌরবময় সময়কালকে স্মরণীয় করে রাখার জন্য লর্ড কার্জনের প্রস্তাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির কাজ শুরু করা হয়। এই প্রসঙ্গে লর্ড কার্জন বলেন, Let us therefore have a building, stately, spacious, monumental, and grand, to which every newcomer in Kolkata will turn, to which all the resident population, European and native, will flock, where all classes will learn the lesson of history and see revive before their eyes the marvel of the past. ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস কিং জর্জ এর তত্ত্বাবধানে, যিনি পরে কিং অফ ইংল্যান্ড হন। 1921 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালসের গেট। ভিক্টোরিয়া মেমোরিয়ালস তৈরি করতে খরচ হয়েছিল সেকেলের 1,05,00,000 টাকা। এই টাকাগুলি সংগ্রহ করেছিল ইন্ডিয়ান স্টেট, ব্রিটিশ রাজ এবং ব্রিটিশ গভর্নমেন্ট যৌথভাবে। যদি আর্কিটেকচারের কথায় আসি, তাহলে ইন্দো সার এসিনি স্টাইলে তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালস, যেটি মাদ্রাজ হাইকোর্ট তৈরিতেও ব্যবহৃত হয়েছিল। এবার যদি তুলনা করি নতুন ভিক্টোরিয়ার সাথে পুরনো ভিক্টোরিয়া, তাহলে বলতেই হবে নতুন ভিক্টোরিয়া অনেক সাজানো গোছানো, ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, সাথে শিল্পকলায় অভিভূত হওয়ার নিশ্চিত সম্ভাবনা। তবে এই সব কিছুই সম্ভব হয়েছে সেই পুরনো ঐতিহ্যের জন্য, যা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালস এখনো বহন করে চলেছে। শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন সম্বন্ধে জানার আগে আমাদের শিয়ালদা স্থানটির সম্বন্ধে জানতে হবে, তার নাম সম্বন্ধে জানতে হবে। এ ভিলেজ অফ জ্যাকেলস, অর্থাৎ শিয়ালদের গ্রাম, সেখান থেকেই নাম শিয়ালদা। ভারতবর্ষের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রেল টার্মিনালের মধ্যে অন্যতম হলো শিয়ালদা স্টেশন। ইতিহাসের পাতা যদি উল্টানো হয়, তাহলে শুরুর ইতিহাসটা আমরা যেখানে পাই সেটি হলো 1857 খ্রিস্টাব্দ। ইস্টার্ন রেলওয়ে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো কলকাতার সাথে অবিভক্ত পূর্ব বাংলার যোগাযোগ স্থাপন করা রেল লাইনের মাধ্যমে।
আর এই কাজের প্রথম পর্যায়ের কাজটি শেষ হয় জানুয়ারি 1962 খ্রিস্টাব্দে। যোগাযোগ স্থাপন করা হলো কলকাতা টু চম্পাহাটি। মে 1962-তে সেটি এক্সটেন্ড হলো পোর্ট ক্যানিং পর্যন্ত। তারপর রানাঘাট হলো সেপ্টেম্বর 1962-তে। তবে আজকের যে প্রধান শিয়ালদা স্টেশন সেটি তৈরি হয় 1969 খ্রিস্টাব্দে। ক্রমাগত ব্যবসা বাণিজ্য প্রসারিত হওয়ার কারণে কলকাতাও প্রসারিত হচ্ছিল। দক্ষিণের সাথে তাই রেল ব্যবস্থায় যোগাযোগ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই দক্ষিণের দিকেও রেল লাইন এক্সটেন্ড করার কাজ শুরু হলো এবং লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বজবজ বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন হলো। এবার যদি নতুন ভার্সেস পুরনোর কথায় আসি, বর্তমান যে শিয়ালদা স্টেশন সেটি শুরুর দিকে সেখানে ট্রাম ডিপো ছিল। সেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় ট্রাম যাতায়াত ব্যবস্থা চলত। তবে 1978 খ্রিস্টাব্দ থেকে সেটি বন্ধ হয়ে যায়। ট্রাম ডিপোটি ঠিক আজকের দিনে যেখানে ট্যাক্সি, ওলা, উবেরগুলো দাঁড়িয়ে থাকে ঠিক সে জায়গায় ছিল। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আর এই প্রয়োজনীয়তা থেকেই হাওড়া ব্রিজের সৃষ্টি। হাওড়া স্টেশন তৈরি ঠিক পরেই ব্যবসা বাণিজ্যের বিস্তার ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ব্যস্ত কলকাতাকে বাইরের রাজ্য তথা বিদেশের সাথে যোগাযোগ সাবলীল করার জন্য তৎকালীন গভর্নমেন্ট অফ বেঙ্গল 1862 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হাওড়া এবং কলকাতার মধ্যে একটি ব্রিজ তৈরি করার প্রস্তাব দেন। তবে টার্নবুল মত দেন যে কলকাতায় ব্রিজ তৈরি যেমন কষ্টসাধ্য তেমন অনেক খরচ। তাই তিনি প্রস্তাব দেন কলকাতা থেকে 12 মাইল দূরে নর্থে সাসপেন্ডেড গির্ডার ব্রিজ তৈরি করার জন্য। সাসপেন্ডেড গির্ডার ব্রিজ হলো কেবেলযুক্ত এক ধরনের ব্রিজ। ব্রিজের সমস্ত লোডটি সেই কেবেলের উপর পড়বে। তবে এটা কোনোদিনই কার্যকর হয়নি। মাঝে অনেক প্রস্তাব এসেছে গিয়েছে, কোনোটিই কার্যকর হয়নি। 1871 খ্রিস্টাব্দে আসে দ্য হাওড়া ব্রিজ অ্যাক্ট। আর এই অ্যাক্টের থ্রুই তৈরি হয় প্রথম হাওড়া এবং কলকাতার সমন্বয়কারী ব্রিজ, পন্টন ব্রিজ। পন্টন ব্রিজ হলো এক ধরনের ফ্লোটিং ব্রিজ। এই ব্রিজের সমস্ত অংশই ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। ট্রাফিকের জন্য এই পন্টন ব্রিজ খুলে দেওয়া হয় 17 অক্টোবর 1874 সালে। তবে ইহা বিশ্বাসযোগ্য ছিল না, কারণ ব্যস্ত কলকাতার এত ভার নেওয়ার ক্ষমতা তার ছিল না। আবার তৈরি হলো কমিটি। 1906 সাল শুরু হলো পরিকল্পনা। তবে কার্যকর কোনোটাই হচ্ছিল না। আর এই সমস্ত অকার্যকর পরিকল্পনার মাঝেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর মুখার্জি এর কমিটি রিপোর্ট পেশ করলেন 1921 সালে নিউ হাওড়া ব্রিজ অ্যাক্টের থ্রু। তবে সেটা কার্যকর হয়নি। 1930 সালে গুড কমিটির নির্দেশ অনুযায়ী টেন্ডার ডাকা হয়, যদিও সেটি জার্মান কোম্পানি লোয়েস্ট বিড পেলেও সেটি লোকাল কন্ট্রাক্টরকে দেওয়া হয়, কারণ সেই সময় জাপানিজরা হুমকি দেয় ব্রিজটি ধ্বংস করে দেওয়ার। তো সেই জন্য ব্রিজ তৈরির কাজটিকে অত্যন্ত গোপনীয়তার সাথে রাখা হয়েছিল। এমনকি ব্রিজের অফিসিয়াল ওপেনিংও হয়নি। এবার যদি ব্রিজ তৈরির কথায় আসি, তাহলে ব্রিজ তৈরির জন্য প্রয়োজন ছিল 26,000 টন স্টিলের। তবে ইংল্যান্ড থেকে পাওয়া গিয়েছিল মাত্র 3,000 টন। বাকি 23,000 টন স্টিল আসে টাটা কোম্পানি থেকে। ব্রিজ তৈরির জন্য খরচ হয়েছিল সেকেলের 25 মিলিয়ন।
অর্থাৎ 2.5 কোটি টাকা। জনসাধারণের জন্য হাওড়া ব্রিজটি খুলে দেওয়া হয় 1946 খ্রিস্টাব্দে। এবার যদি নতুন ভার্সেস পুরনোর তুলনা করি, হাওড়া ব্রিজের সেরকম পরিবর্তন কিছুই হয়নি, পরিবর্তন হয়েছে শুধু আশেপাশের জনবসতির। একটি সমীক্ষায় বলা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজে প্রতিদিন যানবাহন যাতায়াতের সংখ্যা 27,400, আর সেটা বর্তমানে 1 লাখেরও বেশি। অর্থাৎ সময়ের অগ্রগতির সাথে সাথে হাওড়া ব্রিজের ভার বহন ক্ষমতা কমেনি, বরং বেড়েছে। হাওড়া ব্রিজের প্রথম যানবাহন যেটি চলাচল করেছিল সেটি হচ্ছিল ট্রাম, কিন্তু 1993 খ্রিস্টাব্দে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসপ্ল্যানেড নামটির সাথে সবাই পরিচিত। এসপ্ল্যানেড চত্বরে যদি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা হয় তাহলে অনেক ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া যায়। তারই মধ্যে অন্যতম ইন্ডিয়ান মিউজিয়াম, টিপু সুলতান মসজিদ, শহীদ মিনার, আরও অনেক কিছু। তবে এসবের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেট্রোপলিটন বিল্ডিং, যেন উপর থেকে দাঁড়িয়ে নিজেকে সাক্ষী রেখে যাচ্ছে প্রবাহমান ইতিহাসের ঘটনাগুলির মধ্যে। এই মেট্রোপলিটন বিল্ডিংয়ের নাম কিন্তু প্রথম থেকেই মেট্রোপলিটন বিল্ডিং ছিল না, এর নাম ছিল হোয়াইটওয়ে লেডল অ্যান্ড কোম্পানি। মেট্রোপলিটন বিল্ডিং ছিল সেকেলের অন্যতম ডিপার্টমেন্টাল স্টোর। এর ক্লাসিক আকৃতি গঠন দেখে ক্রেতারা সহজেই আকৃষ্ট হতো। পূর্ব বাংলার মুখে মুখে তখন এই ডিপার্টমেন্টাল স্টোরের নাম, কারণ তারা ব্রিটিশ স্বাদের সাথে সাথে দেশীয় স্বাদেরও খেয়াল রাখত, তাই এটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর অন্যান্য ইংরেজদের মতোই হোয়াইটওয়ে লেডল অ্যান্ড কোম্পানির মালিকেরাও ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডে চলে যান। খালি পড়ে থাকে এই বিল্ডিং। মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড কোম্পানি এই বিল্ডিংটির মালিকানা পান, আর সেখান থেকেই এই বিল্ডিং এর নাম হয় মেট্রোপলিটন বিল্ডিং। এবার যদি নতুন ভার্সেস পুরনোতে আসি, তাহলে পরিবর্তন ঠিক সেরকম একটা হয়নি, শুধু পরিবর্তন হয়েছে আশেপাশের জনবসতির বিল্ডিং এর। মেট্রোপলিটন বিল্ডিং এর এখন নিচের ফ্লোরে বিরাজমান আছে বিগ বাজার, এছাড়াও সেখানে পেয়ে যাবেন অন্যান্য অনেক শপিং মল। 2003 সালে এটির রেস্টোরেশন করা হয় এবং নতুন রঙে সাজানো হয় সাদা সোনালিতে। ইন্ডিয়ান ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফটোগ্রাফিক স্টুডিও বর্ন অ্যান্ড সেফার্ড স্টুডিও মেট্রোপলিটন বিল্ডিং এর টপ ফ্লোরে অবস্থিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1991 সালে যখন আগুন লাগে তখন ইতিহাসের বিভিন্ন সময়কার চিত্র সেই আগুনের সাথে চিরদিনের মতো চলে যায়। আজকের এই ভিডিওর শেষ অংশ, কলকাতার ঐতিহ্য, কলকাতার আবেগ বহনকারী কলকাতা ট্রাম, দ্য ওল্ডেস্ট রানিং ট্রাম ইন এশিয়া, দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রাম ইন এশিয়া, এরকম অনেক খ্যাতির অধিকারী সে। ঘোড়ায় টানা ট্রাম থেকে শুরু হয়ে এসি ট্রাম, যাত্রাপথটা অনেক বছরের। 1873 সালে শিয়ালদা টু আর্মেনিয়াম ঘাট স্ট্রিট, অবিভক্ত বাংলা তথা ভারতবর্ষের প্রথম ট্রাম লাইনের যাত্রাপথ। 4 কিলোমিটার ঘোড়ায় টানা ট্রাম অবশ্য সেই বছরই বন্ধ হয় রক্ষণাবেক্ষণের অভাবে, তবে আবার শুরু হয় 1880 খ্রিস্টাব্দে। কিন্তু এর মাঝে ট্রাম লাইনের রেভলিউশন যদি বলা হয় তাহলে সেটি হয়েছিল 1902 খ্রিস্টাব্দে বিদ্যুৎ চালিত ট্রাম লাইনের সূত্রপাত ধরে। এবার যদি নতুন ভার্সেস পুরনোর কথায় আসি, 1880 খ্রিস্টাব্দে কলকাতা ট্রামওয়ে কোম্পানি, যেটি ইংল্যান্ডের কোম্পানি ছিল, সেই কোম্পানির মালিকানা 1967 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেক ওভার করেন। এছাড়া যুগের সাথে তাল মেলানোর জন্য বর্তমান ট্রাম ডিজাইন ও টেকনোলজির দিক দিয়ে অনেক উন্নত। 2013 খ্রিস্টাব্দে
কলকাতা ট্রামওয়ে কোম্পানি এসি ট্রাম চালু করেন। তবে এই নতুন এবং পুরনো সমন্বয় সাধনকারী কলকাতা ট্রামওয়ে কোম্পানির প্রশংসিত কীর্তি দ্য ট্রাম মিউজিয়াম, স্মরণিকা, এক্সপ্ল্যানেডে অবস্থিত। পুরাতনকে নতুনের সাজে 1838 সালে ট্রামকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরা 2014 সালে। এই মিউজিয়ামটি তৈরির উদ্দেশ্য ছিল আমাদের ট্রাম লাইনের ঐতিহ্য এবং তার সাথে জড়িয়ে থাকা নানান ইতিহাস আজকের জনসাধারণকে জানানো। এখানে সাজানো আছে পুরনো কলকাতার রাস্তার বিরল ছবি, ঘোড়ায় টানা ট্রামের রেপ্লিকা, ওয়াটারিং ট্রাম, কয়েন এক্সচেঞ্জার মেশিন, ইউনিফর্ম অ্যান্ড ক্যাপ কন্ডাক্টরদের সেই পুরনো দিনের, এক কথায় গৌরবময় কলকাতার ইতিহাসকে এ বহন করে চলেছে। 1873 খ্রিস্টাব্দে যে যাত্রাপথ শুরু, তা আজও কলকাতার রাস্তায় সগৌরবে চলছে। এই ওলা, উবের, মেট্রোর জামানায় ট্রাম লাইন ঢুকছে ঠিকই, কিন্তু থেমে যায়নি। আর এই ঐতিহ্যটা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই।